জায়গায় জেলা শাসক বিএলওদের হুমকি দেওয়া হচ্ছে একজনেরও ভোটার লিস্ট থেকে নাম যাতে বাদ না যায়। এটা একটা কন্টিনিউয়াস প্রসেস, আইনের উপরে ভিত্তি করে রিভিউ চলছে আর প্রত্যেক মানুষকে আতঙ্কিত করবার চেষ্টা করা হচ্ছে। আমরা বারবার বলেছি পশ্চিমবঙ্গে যারা হিন্দু আছেন, যারা হিন্দু উদ্বাস্তু আছেন আর যারা ভারতীয় মুসলমান আছেন তাদের কেশ স্পর্শ করবার ক্ষমতা কারণ নেই, তাদের পাশে বিজেপি আছে। আসলে তৃণমূল কংগ্রেস মৃত্যু ঘণ্টা শুনতে পাচ্ছে। মালেগাঁও ব্লাস্টকে কেন্দ্র করে এটিএস এর প্রাক্তন অফিসার মুম্বাইয়ের বলছেন যে সর্বোচ্চ পুলিশ কর্তাদের পক্ষ থেকে তাকে নির্দেশ দেওয়া হয়েছিল যে মোহন ভাগবতকে ফ্রেম করতে হবে, তাকে গ্রেপ্তার করতে হবে। হিন্দু মৌলবাদ, হিন্দু আতঙ্কবাদী, এই যে ন্যারেটিভ কংগ্রেস তৈরি করবার চেষ্টা করেছিল, আদালতের রায় প্রত্যেকের জানা। তার 40 সে এই কাজে মেহবুব মুজাওয়ার এই কাজ করতে অস্বীকার করবার জন্য তার 40 বছরের যে সার্ভিস কেরিয়ার আছে সেটাকে সম্পূর্ণ নষ্ট করে দিয়েছিল প্রাক্তন কংগ্রেসী সরকার। কিন্তু এই একই মানসিকতা সর্বত্র চলেছে। বাংলাদেশি জিহাদি, রোহিঙ্গা, মৃত ভোটার, এক ভোটারের নাম 4 জায়গায় তুলে ধরা এবং তা নিয়ে আন্দোলন। যে মৃত ভোটারদের নাম রাখতে হবে, মারা গেছে তা বলে কি মানুষ নয়? তাদেরও নাম ভোটার লিস্টে রাখতে হবে। যেভাবে একটা সাংবিধানিক সংস্থাকে প্রতিনিয়ত তৃণমূল আক্রমণ করে চলেছে শুধুমাত্র নিজেদের একটা ফলস ন্যারেটিভ সেট করবার জন্য, তৃণমূল কংগ্রেসের কারণে আজকে সারা ভারতবর্ষে যেখানে যেখানে বাঙালি পরিযায়ী শ্রমিক আছেন, সে হিন্দুই হোক আর মুসলমানই হোক, বহু নারী পুরুষ তাদের পুত্র কন্যাকে নিয়ে আজকে একটা অনিশ্চিত ভবিষ্যতের দিকে এগিয়ে যাচ্ছে। এমন কোন দৃষ্টান্ত এখন পর্যন্ত তৃণমূল কংগ্রেস স্থাপন করতে পারেনি, মানুষের সামনে তুলে আনতে পারেনি, যেখানে বলা হচ্ছে যে শুধু বাঙালি হওয়ার অপরাধে কাউকে সেখান থেকে সরিয়ে দেওয়া হচ্ছে। এটা মনে করার কোনো কারণ নেই তৃণমূল কংগ্রেসের এই উগ্র প্রাদেশিকতাবাদ বা বাঙালি জাতীয়তাবাদ কিভাবে সামনে আনার জন্য বিজেপি কোনো কাউন্টার ন্যারেটিভে যাবে। পশ্চিমবঙ্গের মানুষ জানেন তৃণমূল সরকার পরিচালনার প্রত্যেকটা ক্ষেত্রে ব্যর্থ। এই সরকার একটা প্রাতিষ্ঠানিক লুট আর সীমাহীন দুর্নীতি ছাড়া মানুষকে কিছু উপহার দিতে পারেনি। 2011 সালের ক্ষমতার তথাকথিত পালাবদলের সময় যে রেস্টোরেশন অফ ডেমোক্রেসি স্লোগান মমতা ব্যানার্জির কাছে ছিল, আজকে সেই স্লোগানই তৃণমূল কংগ্রেসের সামনে ঘুরে আসছে। মানুষ কথা বলতে চাইছে, প্রতিবাদ করতে চাইছে, সরকারের সমালোচনা করতে চাইছে, কিন্তু কোথাও পুলিশ দিয়ে তৃণমূল কংগ্রেসের এই সীমাহীন আগ্রাসন দিয়ে আজকে সমস্ত গণতান্ত্রিক ব্যবস্থাকে ধ্বংস করে দেবার প্রচেষ্টা আমরা গত প্রায় 1 দশক ধরে দেখলাম, বেশি সময় ধরে। এখন নতুন হয়েছে নির্বাচন কমিশন। আজকে বিভিন্ন জায়গায় জেলা শাসক বিএলওদের হুমকি দেওয়া হচ্ছে একজনেরও ভোটার লিস্ট থেকে নাম যাতে বাদ না যায়। আসলে তৃণমূল কংগ্রেস মৃত্যু ঘণ্টা শুনতে পাচ্ছে। যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ব্রিগেডে একসময় সিপিআইএম এর মৃত্যু ঘণ্টা বাজিয়েছিলেন, বামফ্রন্টের মৃত্যু ঘণ্টা বাজিয়ে দিয়েছিলেন, আজকে কেন জানি না বিহারের নির্বাচনে ঠিক আগে সেখানে নির্বাচন কমিশনের ভূমিকা এবং পশ্চিমবঙ্গের ক্ষেত্রে ভুয়ো ভোটার তুলে আনার যে প্রচেষ্টা, সেটার কারণে আজকে তারা সরাসরি সাংবিধানিক সংস্থাকে আক্রমণ করছে। কংগ্রেসকে মানুষ কার্যত এখন একটা প্যারাসাইটে রূপান্তরিত করে দিয়েছে। শতাব্দী প্রাচীন পার্টি, যারা একসময় স্বাধীনতা আন্দোলনের মঞ্চটাকে একটা রাজনৈতিক দলে রূপান্তরিত করেছিল, কয়েকটি বিভাজনের পরেও যে কংগ্রেস আসমুদ্র হিমাচলে একমাত্র জাতীয় দল হিসেবে নিজের প্রতিষ্ঠা রাখতে পেরেছিল, সেটা কার্যত এই মুহূর্তে কয়েকটি আঞ্চলিক দলের মুখাপেক্ষী হয়ে, তাদের পরজীবী হয়ে, তাদের উচ্ছিষ্টভোগী হয়ে এখানে বেঁচে থাকতে চাইছে। আর দুর্ভাগ্যের বিষয় এটাই
যে পশ্চিমবঙ্গের সিপিআইএম তারা বিভিন্ন জায়গায় আন্দোলন করেন, তাদের কর্মীদের মাথা ফাটে, হাত ভাঙে। পশ্চিমবঙ্গের মাটিতে দাঁড়িয়ে তারা তৃণমূল কংগ্রেসের দুর্নীতি ভ্রষ্টাচারের বিরুদ্ধে আন্দোলন করেন, ছাত্রদের ডিওয়াইএফআই এর কর্মীদের তারা এগিয়ে দিয়ে যান। কিন্তু আবার একই সঙ্গে ইডি সিবিআই এর তৎপরতার বৃদ্ধির কারণে বা কেন্দ্রীয় সরকারের বিভিন্ন সংস্থার সক্রিয়তার জন্য তারা পার্লামেন্টকে একসঙ্গে অচল করে দেন এবং একসঙ্গে ওয়াকআউট করেন। এটাই হচ্ছে এই মুহূর্তে রাজনৈতিক ছবি। কিন্তু আমরা কোথায় দাঁড়িয়ে আছি এই মুহূর্তে? ফলতা এসইজেড এর যে শিল্পের ইউনিট সেটা অর্ধেকে নেমে এসেছে। 1919 সালে 70টি ইউনিট ছিল ফলতাতে, সেখানে 2024-এ সেটা কমে এসে দাঁড়িয়েছে বাড়ার পরিবর্তে, আমরা তো জানি এগিয়ে বাংলা, বাড়ার পরিবর্তে সেটা এসে গেছে 36টিতে। কার্যত এ রাজ্যে শিল্পায়ন বলে কিছু নেই। 6,688টি কোম্পানি তাদের হেড অফিস কলকাতা থেকে সরিয়ে অন্য জায়গায় চলে গেছে। পশ্চিমবঙ্গ থেকে ফ্লাইট অফ ক্যাপিটাল অব্যাহত। এখানে নতুন করে আবার দুটো, একটা ন্যাচারাল গ্যাস এবং অয়েল ফিল্ডের সন্ধান পাওয়া গেছে। এটা কাকপুর 1 আর রানাঘাট 2। তাতে অন্তত রিজার্ভ আছে এই মুহূর্তে 40,000 কোটি টাকার বেশি পরিমাণ জ্বালানি, সেটা থেকে উঠলে পাওয়া যায়। রাজ্য সরকার তার জন্য রয়্যালটি পাবে এবং এই প্রকল্পকে যদি দ্রুত রাজ্য সরকার সহযোগিতার মধ্যে দিয়ে আজকে যদি প্রকল্পগুলোকে চালু করে, তাহলে নিঃসন্দেহে আজকে গোটা উত্তর 24 পরগনার আর্থসামাজিক অবস্থা বদলে যাবে। এর মধ্যেই প্রায় 100 স্কোয়ার কিলোমিটার জমি ওএনজিসির পক্ষ থেকে রাজ্য সরকারের কাছে চাওয়া হয়েছে। পার্লামেন্টে বারবার প্রশ্ন তোলার পর এবং 19টা চিঠি লেখার পর শেষ পর্যন্ত রাজ্য সরকার গত বাজেটে স্বীকার করেছে তারা পার্টিসিপেট করবে, তারা পিএমএল প্রোভাইড করবে, মানে পেট্রোলিয়াম মাইনিং লিজ, যেটা কোনো রাজ্যে তেল তুলতে গেলে আমাদের যে সংস্থাগুলো আছে তাদের প্রয়োজন হয় সেটা তারা দেবে। আবার নতুন করে এটা সম্ভাবনা এসেছে। এ রাজ্যে বাঁকুড়া, পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রামে একটা বিপুল পরিমাণ ম্যাঙ্গানিজ ওরের সন্ধান পাওয়া গেছে। জিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া তারা এর মধ্যে রিপোর্ট সাবমিট করে দিয়েছে। কিন্তু বারবার রাজ্য সরকারকে অনুরোধ করবার সত্ত্বেও রাজ্য সরকার এখানে কোনো জিনিসটাকে বাস্তবায়িত করবার কোনো প্রচেষ্টা দেখাচ্ছে না। পার্ক সার্কাসে বিরাট বিভিন্ন সময় পার্ক সার্কাস আমরা একদম কলকাতার একদম প্রাণ কেন্দ্র। পার্ক সার্কাস একটা অত্যন্ত প্রসিদ্ধ জায়গা। পার্ক সার্কাসে যে রেলের জমি যেভাবে এনক্রোচ করা হয়েছে এবং বেআইনিভাবে সেখানে দখলদারি চলেছে, যে নোংরা অবস্থায় সেখানে আছে, সেখানে পরিচ্ছন্নতা নিয়ে আসার কারণে এবং এনক্রোচমেন্ট বন্ধের কারণে পার্লামেন্টে প্রশ্নের উত্তরে মন্ত্রী জানিয়েছেন যে বারবার এই রাজ্য সরকারের অসহযোগিতার কারণে কার্যত তারা এখন অসহায় অবস্থার মধ্যে আছেন এবং পার্ক সার্কাসের ওই স্টেশন চত্বরের মধ্যে কোনো পরিবর্তন করা যাচ্ছে না। সেনার জমি 1540 একর সেনার জমি, সেটা পর্যন্ত এখানে এনক্রোচ হয়ে গেছে। একদিকে বিএসএফ কে বিওপি করবার জন্য রাজ্য সরকার কোনো জমি দিতে পারছেন না। 43টা রেলের প্রজেক্ট জমি জটের কারণে পশ্চিমবঙ্গে আটকে আছে। আর ঠিক তখনই সেনার জমি পর্যন্ত এরা এনক্রোচ করা হয়ে গেছে এই আমলে। সেখান থেকে এভিকশন করবার, সেখান থেকে উচ্ছেদ করবার যেটা দায়িত্ব হচ্ছে রাজ্য সরকারের, সেখানে তারা কোনো সহযোগিতা করছেন না, কোনো উদ্যোগ নিচ্ছেন না। রায়গঞ্জের একটা সেন্টার আছে মানে প্রত্নতাত্ত্বিক বিভাগের, সেখানে 33টি পুরাতাত্ত্বিক স্থানে অবৈধ দখলদারি হয়ে গেছে। উত্তরবঙ্গের ইতিহাস এবং ঐতিহ্য আজকে এই অবহেলা ও দখলদারি শিকার, এখানে রাজ্যের কোনো নজরদারি নেই। আপনারা বলতে পারেন এই ডিপার্টমেন্টটা সম্পূর্ণভাবে কেন্দ্রীয় সরকারের,
কিন্তু কেন্দ্রীয় সরকারের তো নিজস্ব কোনো জমি হয় না। কেন্দ্রীয় সরকার এই যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থার মধ্যে রাজ্য সরকারকে নিয়ে চলে। সেখানে রাজ্য সরকারের সম্পূর্ণ এই ধরনের আচরণ আজকে পশ্চিমবঙ্গের বহু পুরাতাত্ত্বিক মানে বিশিষ্ট জায়গাগুলো সেগুলোকে আজকে একটা ধ্বংসের জায়গায় পৌঁছে দিয়ে গেছে। কেন্দ্রীয় সরকার জোকা হাসপাতালকে আরো সমৃদ্ধ করতে 25টি নতুন আসন ও শিক্ষক নিয়োগের মাধ্যমে এর মধ্যে একটি বড় পদক্ষেপ নিয়েছে। মনে রাখতে হবে 2017 সালে রাজ্য সরকার একটা রুল ফ্রেম করেছিল। 2017 সালে তারা নতুন রুল নিয়ে এসেছিল যাতে বিভিন্ন ওয়েটল্যান্ড জলা জমির কে তারা যাতে সংরক্ষিত করতে পারে। 2006 আইন 2006 আইনকে যাতে আরো সঠিকভাবে বাস্তবায়িত করা যায়, আরো যদি দ্রুততার সঙ্গে এই সমস্যার সমাধান করা যায়। এবং বর্তমানে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার 2017 সালে একটি রুল ফ্রেম করেছিল ওয়েটল্যান্ড কনজারভেশন অ্যান্ড ম্যানেজমেন্ট রুলস। এই রুল ফ্রেম করবার পরে আমরা অবস্থা কি দেখছি, পুকুর তো বোঝাই চলেছে। এ তো গ্রাম গঞ্জ উপকণ্ঠ সমস্ত জায়গায় তো জলাজমি ধ্বংস করা চলেছে। কিন্তু যেটা এখন দেখা যাচ্ছে আমাদের একদম অত্যন্ত কাছে, যে ভিআইপির ওপরে দেবীঘাট, এই দেবীঘাটের অধিকাংশ একটা বিরাট জলাশয়, সেটাকে অর্ধেকটা প্রায় বুঝিয়ে দেওয়া হয়েছে। তার কারণ কি? কারণ দেবীঘাটের পিছনে একটা বড় জমি আছে, সেই জমিটাকে গ্রাস করতে হবে, সেটা কারণ প্রমোটারের হাতে তুলে দিতে হবে বা সেখানে নির্মাণ কার্য চালাতে হবে। সেজন্য এই দেবীঘাট একদম কলকাতায় যেগুলো ফুসফুসের কাজ করে সেই দেবীঘাটটাকে পর্যন্ত আজকে বুঝিয়ে দিয়েছে। এর আগেও আমরা দেখেছি লেকটাউন ভিআইপির ওপরে যেখানে নয়নজলি ছিল সেখানে ওখানকার নেতা মৃতাঞ্জলি দিয়ে দিয়েছিলেন, কিন্তু তারপরও সেই নিয়ে দুই বিধায়কের বিধানসভার মধ্যে পর্যন্ত কথা কাটাকাটি, সেটা সাংবাদিকরাও জানেন এবং দূরদর্শনের মাধ্যমে বা কল্যাণে এটা অনেকেরই দৃষ্টিগোচরে এসেছিল। এটা সর্বজন বিদিত। কেষ্টপুরে শতরূপা পল্লীর পিছন দিকে সেখানেও একটা বিশাল প্রায় 40 একরের জায়গা, তার 70% এর মধ্যে বুঝানো হয়ে গেছে। একদিকে রাজ্যের মন্ত্রী ফিরহাদ হাকিম, তিনি এসব ব্যাপারে কড়া মন্তব্য রাখেন, তার অবস্থান অত্যন্ত স্পষ্ট। তিনি যেভাবে দাওয়াতে ইসলামের কথা বলেন সেই একইভাবে তিনি বলেন যে কোনোভাবে কোনো পুকুর কোনো জলাশয়কে যদি বন্ধ করে বোঝানো হয়, কোনোভাবে তার ক্ষতি করার চেষ্টা হয়, সরকার কঠোর পদক্ষেপ নেবে। কিন্তু এই সরকার যে সম্পূর্ণ বিবৃতি দিয়েই নিজেদের শেষ থাকে, সেটা সবচেয়ে বড় উদাহরণ হলো যে আজকে শুধুমাত্র রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিতভাবে অত্যন্ত তাড়াতাড়ি ওয়েটল্যান্ডের ওপরে যে 2007 সালে রাজ্যের মুখ্যমন্ত্রী তদানীন্তন বিরোধী দলনেত্রী এবং রেলমন্ত্রী তার যে প্রজেক্ট তৈরি করেছিলেন কবি সুভাষ, সেই কবি সুভাষের বিশেষজ্ঞরা বলছেন যেখানে একটা জিও ইঞ্জিনিয়ারিং প্রবলেম তৈরি হয়েছে, তার কারণ হচ্ছে কোনো নিয়ম বহির্ভূত ভাবেই যে আজকে সেখানে একটি স্টেশন তৈরি করা হয়েছিল। আজকে এমন পরিস্থিতি তৈরি হয়েছে যে রেল মন্ত্রককে আগামী 9 মাসের জন্য সেখানে রেল পরিষেবা বন্ধ রাখতে বলা হয়েছে। আর এটা সবে শুরু মাত্র। এখনো পর্যন্ত কলকাতা বা কলকাতার উপকণ্ঠের মানুষ ওয়েটল্যান্ড বোঝাবার যে ফলাফল সেটা এখনো বুঝতে পারছেন না। যে রামসার সাইট, ইস্ট ক্যালকাটা মেট্রো, ইস্ট ক্যালকাটা ওয়েটল্যান্ড, এমনকি সুন্দরবন, যেটা দুটো রামসার ট্যাগ পাওয়া যে দুটো সাইট আছে পশ্চিমবঙ্গে, তার দুটোকে সম্পূর্ণভাবে ধ্বংস করছে তৃণমূল কংগ্রেস। এরা প্রকৃতির বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছে। একদিকে সুন্দরবনের বিভিন্ন জায়গায় জমির চরিত্র বদল করা হচ্ছে, ম্যানগ্রোভ ধ্বংস করা হচ্ছে, আর অন্যদিকে ইস্ট ক্যালকাটা ওয়েটল্যান্ডের উপরে কনস্ট্রাকশন চলেছে। আইনের ফাঁক দিয়ে আজকে বিভিন্ন জায়গায় তারা এই কাজ চালিয়ে যাচ্ছে।
আর সে তার একটা সবচেয়ে বড় নিদর্শন হলো আজকে এখানের এই পরিস্থিতি। আজকে মেট্রোর কাজ করতে গিয়ে বউবাজারে যেটা হয়েছে সেটা সম্পূর্ণ ম্যানমেড। আজকে শুধুমাত্র কয়েকটি পরিবার এবং ওই বিশেষ সম্প্রদায়কে সন্তুষ্ট রাখবার জন্য মূল পরিকল্পনা থেকে দূরে সরে এসে যেভাবে বউবাজারের মেট্রো রেল স্টেশনকে অন্যদিকে ঘুরিয়ে রাখা হয়েছে, দেওয়া হয়েছিল লাইনকে, আজকে সেই জন্য সেখানকার মানুষ একটা চরম বিপর্যয়ের সম্মুখীন হয়েছে। একই সঙ্গে আজকে রেলের খরচা বেড়েছে। এই চারিদিক থেকে এই সমস্ত নিজেদের সার্বিক ব্যর্থতা, 40,000 চাকরি বিক্রি হয়ে গেছে। পশ্চিমবঙ্গে শূন্য পদে কোনো ভরা দেওয়ার জায়গা নেই। পথশ্রী প্রকল্প তৈরি করেছেন, পথশ্রীতে যারা কন্ট্রাক্টর আছে তারা এখনো পর্যন্ত পেমেন্ট পাচ্ছেন না। যারা ওখানে বিটুমিন, স্টোন চিপস, বালি সাপ্লাই করেছিলেন তাদের কোনো পেমেন্ট নেই। কার্যত খোঁজ নিয়ে দেখুন, এখন পথশ্রীর যে পরিকল্পনা মুখ্যমন্ত্রী ঘোষণা করলেন যে আমি গ্রামে গ্রামে রাস্তা পৌঁছে দেবো, সেটা বাস্তবায়িত হচ্ছে না। একদিকে মুখ্যমন্ত্রী তার সরকার এফিডেভিট দিয়ে জানাচ্ছে সুপ্রিম কোর্টে যে আমাদের কাছে এই মুহূর্তে টাকা নেই, যার জন্য আমরা রাজ্য সরকারকে দিয়ে দিতে পারছি না। প্রশাসনিক বৈঠকে বসে মুখ্যমন্ত্রী তার নিজের দলের জনপ্রতিনিধি ব্রিজ চাইলে বলে দিয়েছেন যা উন্নয়ন করার করে ফেলেছি, আর আমার কাছে পয়সা নেই, কোনো কিছু করা হবে না। কিন্তু এরপরেও বাবা জগন্নাথের নামে মানুষের দেহ করে 200 কোটি টাকা খরচা করে মন্দির তৈরি হচ্ছে। 1,10,000 টাকা দিয়ে দুর্গাপুজোয় বিভিন্ন ক্লাবকে অনুদান দেওয়া হচ্ছে। যে সমস্ত ক্লাব অনুদান পাচ্ছেন তারা অনুদান পেয়ে কত বড় দুর্গাপুজো করবেন সেটা তারাও জানেন। কিন্তু মুখ্যমন্ত্রী যদি এই অনুদান নাও দিতেন তাহলেও পশ্চিমবঙ্গে দেবী দুর্গা আসতো এবং দুর্গাপুজো হতো। মুখ্যমন্ত্রী বরঞ্চ সেই জায়গায় অনুদানটা যদি দিতেন যেখানে দুর্গা পুজো করতে গিয়ে মানুষ আক্রান্ত হচ্ছে, আজকে যদি সেখানে সে অঞ্চলের মানুষগুলোকে বাঁচানোর জন্য তার নিজের ফোর্সের এনহ্যান্সমেন্টের একটু ব্যবস্থা করতেন, সেখানে খরচা করতেন, আমার মনে হয় দেবী দুর্গা আরো বেশি সন্তুষ্ট হতে পারতেন। এই যে একটা প্রচার সর্বস্ব রাজনীতি চলেছে, এই সমস্ত নিজেদের ব্যর্থতা, যে সরকার মানুষকে তার মেধার মর্যাদা দিতে পারেনি, যে সরকারের কারণে রাজ্য থেকে পুঁজি ভিন্ন রাজ্যে চলে যাচ্ছে, যে সরকারের কারণে শুধুমাত্র এখান থেকে মেধার এক্সোডাস হয়ে গেছে, যে সরকার রাজ্যে কোনো বড় বিনিয়োগ আনতে পারেনি, নতুন কোনো কর্মসংস্থানের সুযোগ তৈরি করতে পারেনি, সেই সরকার আজকে শেষ অস্ত্র নিয়ে মানুষের সামনে নেমেছে। যদিও এটা অস্ত্র নয়, যে বাংলা এবং বাঙালি, অর্থাৎ একটাই দাবি, মৃত ভোটারদের নাম ভোটার লিস্টে রাখতে হবে, মৃত ভোটারদের নাম বাদ দেওয়া মানছি না, মানব না। এটা হচ্ছে একটা দলের অবস্থান। একটা সাংবিধানিক বডি নির্বাচন কমিশন, তাদের প্রতিনিয়ত চ্যালেঞ্জ করা হচ্ছে, তাদের হুমকি দেওয়া হচ্ছে বিএলওদের যে কারোর নাম যেন বাদ না যায়। এত আতঙ্ক কিসের? মানুষ যখন তৃতীয়বারের জন্য এত বড় সমর্থন দিয়ে তৃণমূল কংগ্রেসকে ক্ষমতায় নিয়ে এসেছে, মাত্র 4 বছরে কি পরিবর্তন হয়ে গেল যে আজকে তৃণমূল কংগ্রেসের রাতের সমস্ত ঘুম চলে গেল বিহারে ভোটার লিস্টের ওই তালিকা দেখে। 2002 সালে আমাদের শেষ রিভিউ হয়েছিল। এটা একটা কন্টিনিউয়াস প্রসেস, আইনের উপরে ভিত্তি করে রিভিউ চলছে, আর প্রত্যেক মানুষকে আতঙ্কিত করবার চেষ্টা করা হচ্ছে। আমরা বারবার বলেছি, পশ্চিমবঙ্গে যারা হিন্দু আছেন, যারা হিন্দু উদ্বাস্তু আছেন, আর যারা ভারতীয় মুসলমান আছেন, তাদের কেশ স্পর্শ করবার ক্ষমতা কারণ নেই, তাদের পাশে বিজেপি আছে। আবার বলছি, পশ্চিমবঙ্গে যত হিন্দু আছে এবং যত ভারতীয় মুসলমান আছে, যারা এই দেশটাকে নাপাক বলে, দারুল হার্ব বলে এই দেশ ছেড়ে আজকে পূর্ব পাকিস্তানে সেদিন চলে যায়নি, তাদের পাশে বিজেপি আছে, তাদের পাশে বিজেপি থাকবে। তাদের চুল স্পর্শ করবার ক্ষমতা অন্য কারণ নেই, যে কমিশনই আসুক না কেন। কিন্তু যেভাবে এখানে প্রতিনিয়ত বিভিন্ন বার্তা এখান থেকে পাঠানো হচ্ছে, আমরা আবার বলছি, তাতে পশ্চিমবঙ্গের বিভিন্ন মানুষকে, আজকে যারা কাজ করছেন পরিযায়ী শ্রমিক, যারা এখানে কোনো বেঁচে থাকার সুযোগ পাননি, কর্মসংস্থানের সুযোগ পাননি, এই সরকারের আমলে যারা একটু ভদ্রভাবে রোজগার করতে পারেননি, তারা আজকে সেখানে গিয়ে কাজ করছেন। আর চিনিয়ে দিচ্ছে কারা?
হরিয়ানা পুলিশ, বিহার পুলিশ, রাজস্থানের পুলিশ, মহারাষ্ট্রের পুলিশ, তারা খবর পাচ্ছেন কারা? আমরা প্রত্যেক জায়গায় প্রত্যেক পুলিশের সঙ্গে কথা বলেছি। দিল্লির উপকণ্ঠের সমস্ত জায়গা, গুড়গাঁও থেকে নয়ডা, এমনকি প্রপার দিল্লিতে যেখানে বাঙালিরা থাকে, চিত্তরঞ্জন পার্ক, বহু জায়গা থেকে হঠাৎ দেখা যাচ্ছে কিছু কাজের লোক উধাও হয়ে গেছে। যারা গৃহ পরিচারিকার কাজ করতেন তাদের ডিমান্ড এখন প্রায় ডাবল হয়ে যাচ্ছে। তার কারণ কি? কারণ অর্ধেক লোককে খুঁজে পাওয়া যাচ্ছিল না। কেউ শাঁখা সিঁদুর লাগিয়ে শিখা গোপা নাম নিয়ে ঢুকে পড়েছিল কাজে। এবার চারিদিকে যখন পরিস্থিতি তৈরি হয়েছে, হঠাৎ দেখা যাচ্ছে তারা উবে যাচ্ছে। কিছু মানুষ দিল্লিতে ভোটার লিস্টে তাদের নাম আছে, বাস্তবে তাদের কোনো অস্তিত্ব নেই। আজকে উত্তর 24 পরগনার যারা মুসলিম ভাই বোনেরা আছেন, যারা ভারতীয়, যারা অন্ধ্রপ্রদেশের বিভিন্ন জায়গায়, তামিলনাড়ুর টেক্সটাইল হাবে চাকরি করছেন, তারা চিহ্নিত করে দিচ্ছে আজকে পুলিশকে ডেকে যে এই মানুষগুলো এখানে নয়, এরা বাংলাদেশি, এরা রোহিঙ্গা, এরা কোনো সময় বারাসাত, মধ্যমগ্রাম এবং শিলিগুড়ি এই হাব থেকে এরা ফেক আধার কার্ড সংগ্রহ করেছে। আজকে বাঙালিকে চিনিয়ে দিচ্ছে। আরে বাংলা ভাষায় কথা বললেই কি আমার পশ্চিমবঙ্গের ভোটার হতে হবে? বাংলাদেশের সমস্ত মানুষ বাংলায় কথা বলে, তো সমস্ত বাংলাদেশিকে পশ্চিমবঙ্গ আর আসামের ভোটার বানিয়ে দিতে হবে? এটা চলবে না। আমাদের অবস্থানে আমরা অত্যন্ত দৃঢ়, ডিটেক্টেড রিপোর্ট। আমরা বাংলাদেশি জামাতি, বাংলাদেশি জিহাদি, আমরা বাংলাদেশি যারা ওই অনুপ্রবেশকারী, যারা রোহিঙ্গা আছে, তাদের আমরা এই মাটিতে থাকতে দেব না। এটা আমাদের ঘোষিত অবস্থান। আর তৃণমূল কংগ্রেস অত্যন্ত স্বচ্ছতা, সততা এবং দৃঢ়তার সঙ্গে অন্তত এটা বলতে পারছে আমরা বাংলাদেশিদের পক্ষে, অনুপ্রবেশকারীদের আমরা ভোটার লিস্টে নাম রাখার পক্ষে। ধন্যবাদ। দাবি এবং রাহুল গান্ধী যে স্টেপ নিয়েছেন, পাশাপাশি ওম বিড়লার কাছে চিঠি দেওয়া, এই সমস্ত পরিপ্রেক্ষিত নিয়ে কি বলবেন? যে রাহুল গান্ধী যে পদক্ষেপ নিয়েছেন, রাহুল গান্ধী কি পদক্ষেপ নিয়েছেন? রাহুল গান্ধী যেখানেই পদক্ষেপ নেন কংগ্রেসই সেটাকে গ্রহণ করে না। রাহুল গান্ধীর নেতৃত্বে এখন পর্যন্ত কংগ্রেস কোথায় কি করতে পেরেছে? তিনি দিল্লির নির্বাচন তো দেখলেন, হরিয়ানার নির্বাচন তো দেখলেন, রাজস্থান দেখলেন, পাঞ্জাবে দেখলেন। ইন্ডিয়া জোট বলে যাদের বলে একতরফা, তো রাহুল গান্ধীকে কেউ অস্বীকারই করছে না। রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পর্যন্ত রাহুল গান্ধীকে প্রত্যাখ্যান করে খাড়গের নাম বলে চলে এসেছিলেন। রাহুল গান্ধীর নেতৃত্বের কোনো গ্রহণযোগ্যতা নেই। ইন্ডি জোটের গ্রহণযোগ্যতাটা ওইটুকুনি জায়গাতেই তারা ঐক্যবদ্ধ যে লোকসভা কিংবা রাজ্যসভার মধ্যে তারা সেখানে হট্টগোল করবেন, সেটা চলতে দেবেন না। মানে এটা একটা জাতীয় বিজেপির হয়ে ভোট চুরি করছেন নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারকে নাম না করে আক্রমণ করছেন রাহুল গান্ধী। আপনি রাহুল গান্ধীর কথা বলছেন, সেটা বলছে যে প্রমাণ যথেষ্ট আছে, 100% প্রমাণ আছে। সুপ্রিম কোর্টে যান। লোকসভায় বলে সময় নষ্ট করছেন কেন? ব্যাটারি পোড়ানো হচ্ছে বেশি, লাভ নেই কোনো। সুপ্রিম কোর্টে যান, প্রমাণ যদি থাকে সুপ্রিম কোর্টে যান। বেআইনি যদি কিছু করে থাকে তার জন্য সুপ্রিম কোর্ট আছে। সুপ্রিম কোর্ট হচ্ছে কনস্টিটিউশনের ইন্টারপ্রিটার। সুপ্রিম কোর্ট নির্বাচন কমিশনের কোন কোন পদক্ষেপে হস্তক্ষেপ করতে পারে না পারে তার জন্য একটা আইন আছে। আর নামি দামি এত বড় বড় উকিল সব কংগ্রেসিরা আছেন। পশ্চিমবঙ্গের সরকার বিপদে পড়লে পর্যন্ত তারা ঝাঁপিয়ে পড়েন। কত বড় বড় বাস কিভাবে রাস্তা দিয়ে গেলে বিজেপির মিছিল, বিজেপির বাস এলে কিভাবে, রথ গেলে কিভাবে ট্রাফিক জ্যাম হবে, তার কি ক্যালকুলেশন, অসামান্য প্রতিভা। তাদের একদম সমর্থন দিয়ে তো রাজ্যসভায় পাঠিয়ে দিয়েছিলেন, তাদের পাঠাতে পারছেন না সুপ্রিম কোর্টে। মনু সিংভি কি করছেন? ওনার মতো একজন এত বড় প্রতিভাবান ব্যক্তি নির্বাচন কমিশনের এই লুট নিয়ে একটা কথা বলতে পারছেন না। গেছিলেন তো নির্বাচন কমিশনের কাছে, নির্বাচন কমিশন কি বলেছেন? এখন নির্বাচন কমিশনের কাছে ধাক্কা খেয়ে এসে পার্লামেন্টের মধ্যে কথা বলছেন, পার্লামেন্টকে অচল করে দিচ্ছেন। কিন্তু এটাও তো প্রশ্ন উঠছে যে আপনারা বারবার করে বলছেন বেআইনি অনুপ্রবেশ, এতগুলো জিহাদি রোহিঙ্গা তারা ঢুকেছে, কিন্তু তৃণমূল কংগ্রেস এই প্রশ্নটা তুলছে যে বিএসএফ এর দায়িত্ব তাহলে কি অনুপ্রবেশ কি হয়ে থাকে? ওই শিশুসুলভ কথাবার্তা। এর আগে জ্যোতি বসু বলেছিলেন যে পশ্চিমবঙ্গে অনুপ্রবেশ সমস্যাটাকে একটা মানবিক মুখ নিয়ে বিচার করতে হবে।
দুর্বল অর্থনীতি থেকে সবল অর্থনীতির দিকে, শক্তিশালী অর্থনীতির দিকে একটা জনপ্রবাহ থাকে। এটা ইন্টারন্যাশনাল ফেনোমেনন, এটা জ্যোতি বসু স্টেটমেন্ট। তিনিও মেনেছিলেন এখানে অনুপ্রবেশ হয়। রাজ্যের মুখ্যমন্ত্রী একগুচ্ছ কাগজ অনুপ্রবেশকারী কত আছে তার সংখ্যা তার জানা আছে বলে তিনি ছুঁড়ে ফেলে দিয়েছিলেন স্পিকারের টেবিলে, কিন্তু তারপরে মুখ্যমন্ত্রী হওয়ার পরে অনুপ্রবেশের সংখ্যা নিয়ে তিনি কোনো কথা বলেন। বরঞ্চ 2011 পরে কৃষ্ণনগরের উপকণ্ঠে এক জায়গায় দাঁড়িয়ে তৃণমূল কংগ্রেসের নির্বাচনী সভা থেকে তিনি বলেছিলেন যে অনুপ্রবেশ বলে কিছু নেই, এপার বাংলার মানুষ ওপার বাংলার মানুষ দিবে আর নিবে, মিলাবে মিলিবে। আপনারা ফাইল দেখুন, আপনাদের টিভি চ্যানেলে দেখুন, পেয়ে যাবেন সার্চ করলে। এই শান্তাপালকে নিয়েও সুমিত্রা একাধিক প্রশ্ন উঠছে যে তিনি দীর্ঘদিন ধরে ছিলেন, তিনি বাংলাদেশের একজন নামী মডেল, কিন্তু তিনি এখানকার একটা পরিচয় দিয়েছিলেন, তার কাছ থেকে প্রচুর ডকুমেন্টস পাওয়া যাচ্ছে, সেটা নিয়েও শাসক দল বলছেন যে বিএসএফ কি নাকে তেল দিয়ে ঘুমোচ্ছে। শান্তার হচ্ছে জাল সমস্ত ভোটার আধার কার্ড, বিজ্ঞাপন কিভাবে বিজ্ঞাপন দিয়ে কোথায় কোথায় তৈরি হয় সেই নথিও শান্তার কাছে পাওয়া গিয়েছে। পুলিশ পুরোটাই জানে। এর মধ্যে পশ্চিমবঙ্গ পুলিশ কয়েকটা স্টেপও নিয়েছে, আপনাদের জানা নেই যে কিভাবে টাকা এক্সটর্শন করা হচ্ছে। আমি সমস্ত কিছু বলা সম্ভব নয়, এটা পুলিশেরও জানা আছে কোথায় তৈরি হয়, তৃণমূল নেতারাও জানেন। আর আমরা আগেও যেটা বলছি সেটা আবার বলছি, 4,007 কিলোমিটারের একটা পোরাস বর্ডার, একটা অবৈজ্ঞানিক বর্ডার, সেখানে যদি কেন্দ্র রাজ্য দুটো ফোর্সের জয়েন্ট অপারেশন না হয়, সেখানে যদি রাজনৈতিক ঐক্যমত্য তৈরি করা না যায়, জনসচেতনতার অভাব থাকে, তাহলে অনুপ্রবেশ বন্ধ করা কার্যত সম্ভব নয়। কারণ এখানে এমন অনেক জায়গা আছে যেখানে ফেন্সিং করা সম্ভব নয়, এবং ফেন্সিং করলেও এর আগে দেখা গেছে যে যিনি ফেন্সিং করছেন তার লোকেরাই এবার রাত্রিবেলা কেটে দিচ্ছে। এটা আপনারই সাংবাদিকরা বিভিন্ন আপনারা তখন লেখা টেখা হতো কাগজে, আজকালকার দিনে এখন ওটা হচ্ছে না, যে কোনো কারণেই হোক। ইতিমধ্যেই কমিশন জানিয়ে দিয়েছে যে গোটা দেশ জুড়েই এসআইআর হবে, আর বাংলাতে কিন্তু শাসক দল এখনো তার বিরোধিতা করছে এবং হুঁশিয়ারি দিচ্ছে। মানে বিএলওরা এই নিরাপত্তাহীনতার মধ্যে কাজ করবেন কি করে? বিএলওদের যদি কেউ নিরাপত্তাহীনতায় ভুগিয়ে দেন, তারও নিরাপত্তার প্রশ্ন উঠবে। সেই সরকারের নিরাপত্তাটা কে দেবে সেটা নিয়েও চিন্তা ভাবনা করা উচিত। সমস্ত কিছু তাদের সীমা থাকে। যদি সাংবিধানিক আইনের শাসন তো বন্ধ হয়ে গেছে, পুলিশ প্রশাসন বলে তো কিছু নেই, টোটাল অ্যাবসেন্স অফ ল অ্যান্ড অর্ডার। এবার যদি সরাসরি সাংবিধানিক প্রতিষ্ঠানকে কাজ করতে না দেয়া হয়, তাহলে সংবিধানের রক্ষাকর্তা যারা আছেন তারা কিছু একটা করবেন, তখনই সরকারটা নিরাপত্তাহীনতায় ভুগবে। আজ রাজ্যের সবকটি স্বীকৃত রাজনৈতিক দলকে বুথ লেভেল যে অফিসার কত নিয়োগ করা হয়েছে বা নিয়োগ করার জন্য একটা চিঠি পাঠিয়েছে, কি বলবো? এটা নিয়ে বলার কি আছে? নির্বাচন কমিশনের কাজ করছে, তৃণমূল কংগ্রেসের কাজ করছে, আমরা আমাদের কাজ করছি। আমাদের একমাত্র লক্ষ্য হচ্ছে ভোটার লিস্টকে ত্রুটিমুক্ত করা, আর নির্বাচন কমিশনেরও দায়িত্ব হচ্ছে একটা ত্রুটিমুক্ত পরিচ্ছন্ন ভোটার তালিকা এবং অবাধ শান্তিপূর্ণ ভোটের আবহ তৈরি করে মানুষকে একটা উপহার দেওয়া। আমরা বিরোধী দল হিসেবে আমাদের সাধ্যমতো আমরা চেষ্টা করছি। আমরা 17 লক্ষ নাম এর মধ্যে জমা দিয়েছি, আরো জমা দেব। বাংলাদেশি সন্দেহে আসামে একজন অ্যারেস্ট হয়েছিল, তাকে পরে কাগজপত্র দেখানো ছেড়ে দেওয়া, রেগুলারই হয়। আবার তার কাছে নোটিশ এসেছে কোচবিহারের তুফানগঞ্জের বাড়িতে, এখন তিনি কোচবিহারে থাকেন, আবার তাকে ট্রাইব্যুনালে যেতে বলা হয়েছে। আগে ধরা পড়েছিলেন, ছাড়া পেয়ে গিয়েছিলেন বাংলাদেশি সন্দেহে আসামে, আবার তাকে তিনি ধরা পড়েছিলেন এবং ছাড়া পেয়ে গেছেন, এই তথ্যটা সঠিক কিনা সেটা আগে যাচাই করুন, তারপরে নোটিশ নিয়ে কথা বলবেন। যদি নোটিশ হয় সেরকম হলে যাবেন না। কুচবিহারের মানুষ হলে কেন আসামে যেতে যাবেন না। কোনো হিন্দুর কোনো অসুবিধা হবে না, আর কোনো ভারতীয় মুসলমানেরও হবে না। এই প্রসঙ্গে তৃণমূল নেতা রবীন্দ্রনাথ ঘোষ তিনি বলছেন যে বিজেপি নেতাদের বাড়ি ঘেরাও করে দেখুক না, অনেক কিছু করলেন। 2021 সালে 27 দিনের মধ্যে 256 জনকে খুন করলেন। 2016 থেকে আজ পর্যন্ত 270 জন বিজেপি কর্মী খুন হয়ে গেছে। এখনো কর্মীরা ঘর ছাড়া আছে, এখনো আসামে কাজ করছে, দিল্লিতে কাজ করছে। পঞ্চায়েতের নির্বাচিত সদস্য কুচবিহারে কয়েকদিন আগে দেখা হলো, আজকে সে একটা অয়েল ইন্ডিয়া লিমিটেডের গেস্ট হাউসে চা জল দেওয়ার কাজ করছে কোনো এক কন্ট্রাক্টরের আন্ডারে, পঞ্চায়েত সমিতির নির্বাচিত সদস্য, বাড়ি ফিরতে পারে। এই তো পরিস্থিতি।
তারপরে বিজেপি উঠে গেছে না বিজেপির পতাকাটা গ্রাম থেকে তুলতে পেরেছে? পারবেন না। বাঙালি শ্রমিকরাও তো একের পর এক খুন হচ্ছে, বাঙালি শ্রমিকরাও একের পর এক খুন হচ্ছে। মুম্বাইয়ে খুন হয়েছিল, আবার পুনেতে একটা খুন হয়েছে, জলপাইগুড়ির খুন কি নেবে? খুন শব্দটা কি প্রথম শূন্য হয়ে গেল? খুন কি শ্রমিক ছাড়া অন্য কেউ হয় না? এর আগে যে খুনের ঘটনা ঘটেছে, গ্রেপ্তার হয়েছে কে? তার স্ত্রী এবং তার স্ত্রীর প্রেমিক, পুলিশ গ্রেপ্তার করেছে। তো বাঙালি শ্রমিকদের সঙ্গে এই খুনের সম্পর্ক কোথা থেকে আসছে? বাঙালি শ্রমিকরা বলছে দয়া করে এই সমস্ত বক্তৃতাবাজি বন্ধ করুন, আমাদের অসুবিধা হচ্ছে। আর আপনারা দল বেঁধে এখানে আসছেন, কারণ আপনারা যান বিভিন্ন জায়গায়। আমি জায়গা বলে দিচ্ছি, নাম বলে দিচ্ছি, কোথায় কোথায় কত শ্রমিক আছে। বিশেষ করে যারা সংখ্যালঘু ভাইয়েরা আছে তাদের কাছে আরো বেশি করে যাবেন। উত্তর 24 পরগনার সংখ্যালঘুরা যেখানে সবচেয়ে বেশি জায়গা আছে, আমাদের কাছ থেকে নাম ফোন নাম্বার নিয়ে যান, তাদের সঙ্গে গিয়ে কথা বলুন, যারা ভারতীয় মুসলমান, যে তাদের সর্বনাশ কারা করছে, তারা চাকরি হারানোর ভয় কেন পাচ্ছে, তাদের কাছে গিয়ে প্রশ্ন করুন, তাদের ইন্টারভিউ নিন। প্রত্যেকটা বাংলা চ্যানেল তাদের দেখান। তৃণমূল বলছে যে এই ঘটনাটা বাঙালিদের উপর রাষ্ট্রীয় সন্ত্রাস, এই খুনের ঘটনাটা। কোনটা? এই পুনেতে তৃণমূল বলছে বাঙালিদের উপর রাষ্ট্রীয়। আরে পশ্চিমবঙ্গে গত 3 বছরের মধ্যে তৃণমূল কংগ্রেস কত তৃণমূল কংগ্রেসকে খুন করেছে? তৃণমূল কংগ্রেসকে বলুন যে দুর্ভেদ্য সিপিআইএম দুর্গ বালির ওই জায়গায় যখন তপন দত্ত একা কংগ্রেসের পতাকা তুলে রাখতেন, পরে তৃণমূল কংগ্রেস করেছিলেন, তাকে দিয়ে তো শুরু করেছে। প্রতিমা দত্তর চোখের জলটা মুছিয়ে দিন। পশ্চিমবঙ্গে যে একের পর এক তৃণমূল কংগ্রেস নিজেদের কর্মীদের খুন করেছে, সেটা বন্ধ করতে বলুন। কোথায় রাষ্ট্রীয় সন্ত্রাসের কথা বলছেন? আরজি করের ঘটনা রাষ্ট্রীয় সন্ত্রাস নয়? মুর্শিদাবাদে যে ঘটনা ঘটিয়েছে ওটা কি সন্ত্রাস ছিল? পরিকল্পিতভাবে যেভাবে খিদিরপুরে আগুন লাগানো হয়েছে, কার সন্ত্রাস ছিল? যেভাবে হাওড়ায় একটি ছাত্রকে উপর থেকে পুলিশ রাত্রিবেলা গিয়ে ফেরে মেরে দিল, ওটা কি রাষ্ট্রীয় সন্ত্রাস ছিল না? ওনারা আসল প্রশ্নের উত্তর দিন যে ডিএ কবে পাবে সরকারি কর্মচারীরা, কবে স্কুলে নিয়োগ শুরু হবে? ওরা আগে খুঁজে বার করুক যে ওয়েমার শিটটা কোথায় আছে, তারপর অন্য পরিযায়ী শ্রমিক খুঁজতে বেরোবেন। তামাশা নাটক মানুষ বোঝে না? একজন মহিলা গেলেন, বাড়ি থেকে একা বেরোলেন, একা ফিরলেন, তার সমস্ত সিসিটিভির ফুটেজ আছে। যখন দিল্লি পুলিশ তদন্ত করে, তার স্বামী স্বীকার করলেন পুলিশের কাছে যে আমাকে দিয়ে বলা হয়েছিল, এরকম বলানো হয়েছে, মালদার একজন বলিয়েছেন। তার বাড়ির মালিক যিনি, তিনি যখন বিবৃতি দিলেন, তারপরে কোথায় গেল? গল্প শেষ। এখন ঘুরে এসে বলছে জয় শ্রীরাম বলতে বলছে। এসব হাস্যকর। তো বাঙালি হাসির খোরাক হয়ে গেছে সারা ভারতবর্ষে। গুজরাট, হরিয়ানার পুলিশ গিয়ে বাঙালি শ্রমিকদের বলছে গুজরাটিতে কথা বলো, তাই নিয়ে বিবৃতি হচ্ছে। আর রাজ্যের মুখ্যমন্ত্রীর বিবৃতি, তার টুইটকে, এটা দুর্ভাগ্য নয়? এটা লজ্জা নয় বাংলা? আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী, তিনি আমার বিরোধী হতে পারেন, কিন্তু তিনি আমাদের নেত্রী, তিনি আমাদের মুখ্যমন্ত্রী। সেই মুখ্যমন্ত্রীর বক্তব্যকে একজন পুলিশ অফিসার তিনি অসত্য বলে এস্টাবলিশ করে দিচ্ছেন। কারা মুখ্যমন্ত্রীকে এ ধরনের নথি সাপ্লাই দেয়? কারা খবর দেয়? আমার মনে হচ্ছে এটা দলের মধ্যে অন্তর্ঘাত। মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে চক্রান্ত চলছে দলের মধ্যে। সুরাত থেকে ফিরে আসা পরিযায়ী শ্রমিকরা বলছে পুলিশ ঘরে ঢুকে মারধর করেছে, দরজা ভেঙে। হ্যাঁ, কারা তারা? সুরাত থেকে যদি বাঙালি শ্রমিকরা এখন উঠে আসে না, তাহলে সুরাটের ইকোনমিটা বন্ধ হয়ে যাবে। সুরাত, আহমেদাবাদ, মুম্বাই থেকে যদি বাঙালি ডায়মন্ড সেটিং যারা করেন সেই কারিগররা যদি একবার হাত তুলে নেয়, তাহলে গুজরাটের ইকোনমি ধাক্কা খেয়ে যাবে। একবার গিয়ে ঘুরে আসুন, তাদের সঙ্গে কথা বলুন, তারপরে বলবেন কত মানুষের কর্মসংস্থান হয়েছে আর কোন কোন পাড়ায় থাকে। মেদিনীপুরের দাসপুরে কোথায় তাদের বাড়ির ঠিকানা দিয়ে যান, দেখবেন সামনে রাস্তা তৈরি করেছে তারা, রাজ্য সরকার করেনি। হ্যাঁ, দুষ্টুমি করলে হয়তো বেড়েছে, কি করা যায়? মুখ্যমন্ত্রী পরিযায়ী শ্রমিকদের বলছেন তারা ফেরত আসুন। এর থেকে বড় আনন্দের খবর আর কি হতে পারে? কর্মশ্রী প্রকল্পের মাধ্যমে। হ্যাঁ, একদম। এর থেকে আনন্দের খবর আর কিছু হতে পারে না। আমরাও তো এই একই কথা বলছি, ঘরের ছেলে ঘরের ভাত খা, কেন বাইরে যাবে? বৃদ্ধ মা বাবাকে ছেড়ে আমরা তো বলছি যে 40 লক্ষের বেশি যে পরিযায়ী শ্রমিক মুখ্যমন্ত্রী নিয়ে চলে আসুন এখানে। কেন বাঙালি অন্যের মুখোপেক্ষী হয়ে থাকবে? কেন গুজরাটিদের কাছে গালমন্দ শুনবে? চলে আসুক এখানে, চলে আসুক। 14,60,000 ছেলে মেয়ে ওই
বেঙ্গালুরু শহরে যারা দ্বিতীয় কথ্য ভাষা বাংলা বানিয়েছে, আইটি সেক্টরে চাকরি করেন, সব নিয়ে এখানে চলে আসুন। নয়ডা থেকে নিয়ে আসুন, গুড়গাঁও থেকে নিয়ে আসুন, দিল্লি থেকে নিয়ে আসুন, চিত্তরঞ্জন পার্ক থেকে নিয়ে আসুন, কারলবাগ থেকে নিয়ে আসুন, মুস্তাফাবাগ থেকে নিয়ে আসুন, বেতুল থেকে নিয়ে আসুন, পিলিভিট থেকে নিয়ে আসুন, রায়পুর থেকে নিয়ে আসুন, বিলাসপুর থেকে নিয়ে আসুন, ইন্দোর থেকে নিয়ে আসুন, সব নিয়ে আসুন পশ্চিমবঙ্গে, চাকরি দিন এখানে। তামাশা চলছে এটা। গরিব মানুষগুলো ওখানে কাজ করতে গেছে, এখানে এ ধরনের বিবৃতি দিয়ে তাদের মালিক বলছে বাঙালি বলে রাখবো না। এখান থেকে সব ফেক আধার কার্ড বানিয়ে চলে যাচ্ছে, আর ওখানে গিয়ে বলছে আমি 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 শ্রমিক ভট্টাচার্য, আমি বসিরহাটের এমএলএ ছিলাম, আমার ওখানে যারা ভোট দেননি আমাকে, তাদের কিছু এসে যায় না, কিন্তু তারা আমার ওখানে তার বাপ ঠাকুর দাদার বাড়ির সামনে তাদের কবর আছে, তারা ভারতীয় মুসলমান, তারা চোখের জল ফেলছে আমার কাছে প্রতিনিয়ত, যে আমাদের বলছে বাঙালি বলে রাখবো না। 4-5 জন ধরা, 5 জন 10 জন কার্ড চেক করছে, ধরা পড়ছে ফেক আধার কার্ড, এবার তারা বলছে বাঙালি বলে রাখবো না। ফোন করছি, সে তো বাংলাও বোঝে, হিন্দিও বোঝে না, ইংরেজিও বোঝে না, কি বলে ল্যাঙ্গুয়েজ প্রবলেম হয়েছে। আমি মন্ত্রীদের পর্যন্ত এখানে অতীতে জানিয়েছি, আবার সেই ঘটনা শুরু হয়েছে তামিলনাড়ুতে। সেখানে তো বিজেপি নেই, এদের বন্ধু সরকার আছে। কিন্তু রাজ্যের মুখ্যমন্ত্রী বিপদে ফেলে দিচ্ছেন, যারা বাইরে রয়েছেন সমস্ত লোকজন, তাদেরকেও তো বিপদে ফেলে দিচ্ছেন। তো বিপদে ফেলে দিয়েছেন, কিন্তু ওখানকার মানুষও বোঝে যে পশ্চিমবঙ্গে এখন যে সরকারটা চলেছে এটা আদপে কোনো সরকার নয়, এবং যারা চালাচ্ছে তাদের আর যাই হোক কোনো রাজনৈতিক দল বলা যায় না। চীনও একটা টোটালিটেরিয়ান কান্ট্রি, আবার পাকিস্তানও একটা ওই ধরনের মিলিটারি কান্ট্রি, কিন্তু দুটোর মধ্যে একটা তফাৎ আছে। চীনে যারা সরকারটা চালাচ্ছে সেটা একটা রাজনৈতিক দল, তার মত পছন্দ হতে পারে বা নাও হতে পারে, কিন্তু পাকিস্তান যেখানে চালাচ্ছে সেটা কোনো রাজনৈতিক দল চালায় না। এখানের সমস্যাটা সেইটা হয়েছে, কোনো রাজনৈতিক দলের যদি নির্দিষ্ট কর্মসূচি মতাদর্শ না থাকে, যে ফেস দ্য টাইম অ্যাজ ইট কামস, এভাবে যদি কোনো দল চলে তার পরিণতি এটা হয়। মমতা বন্দ্যোপাধ্যায় তারা এসআইআর এর বিরোধিতা করছেন, কিন্তু 8ই আগস্ট অভিষেক বন্দ্যোপাধ্যায় ভার্চুয়ালি গোটা রাজ্যের তৃণমূল নেতাদের নিয়ে তিনি এসআইআর নিয়ে বৈঠক করবেন। আমাদের কি ভাই লাভ? 5 তারিখ থেকে তিনি উত্তরবঙ্গে করুন না রে, ওর মধ্যে দলের কে বৈঠক করবে, কখন কোথায় যাবে, কে কোথায় বেড়াতে যাবে, এই নিয়ে আমাদের বলার কি আছে? সর্বভারতীয় একটা দল, সব বিভিন্ন সময় তোরা যান, গোয়ায় গিয়েছিলেন, আসামে গিয়েছিলেন, ত্রিপুরায় গিয়েছিলেন, দিল্লিতে গিয়েছিলেন, আরো কোথাও কোথাও যাবেন বলে ঠিক করছেন, ওরা যান, করুন, কাজ ভালো। হাইকোর্টের নির্দেশে আজ থেকে 100 দিনের কাজের বরাদ্দ আবার চালু হওয়ার কথা ছিল, কিন্তু কেন্দ্র থেকে এখনো কোনো মেসেজ বা বার্তা কোনো কিছুই আসেনি। আপনি যেটা প্রশ্নটা করলেন কিছু মনে করবেন না, সেটা হচ্ছে মানে কি বলবো, অর্ধসত্যের কাছাকাছি বা অর্ধসত্যটা না বললাম, অন্য হলাম। হাইকোর্ট যে নির্দেশটা দিয়েছে সেটাও একটা গোলমেলের ব্যাপার আছে। হাইকোর্ট বলেছে যে 100 দিনের কাজের বরাদ্দ বন্ধ রাখা যাবে না, চালু করতে হবে, ঠিক আছে। আবার একই সঙ্গে বলে দিয়েছেন যে জেলায় জেলায় যে তদন্তগুলো চলছে সেটা চলবে, এবং কেন্দ্র যে কোনো শর্ত আরোপ করতে পারে। তাহলে কি করে সমস্যাটা মিটল? আমরা তো সেদিনই বলেছিলাম যে হাইকোর্টের এই রায় দুর্বোধ্য, এতে সমস্যার সমাধান হবে না। মুখ্যমন্ত্রী 10 জন সাংসদকে নিয়ে, নেতাকে নিয়ে তিনি প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করেছিলেন, এবং বেরিয়ে এসে মুখ্যমন্ত্রী বলেছিলেন যে প্রধানমন্ত্রী অত্যন্ত গুরুত্ব সহকারে আমাদের বক্তব্যটি শুনেছেন, এবং আমাদের সম্ভবত 3 জন সচিব এবং সরকার, কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে 3 জন সচিব আলাপ আলোচনার মধ্যে দিয়ে বিষয়টাকে শেষ করে দেবেন। কিন্তু এই সচিবের বৈঠকটা কি হয়েছে সেটা কোনো মুখ্য সচিব জানতে পারেনি, আর কোনো সংবাদ মাধ্যমও জানতে পারেনি। আমিও জানি না, আপনিও জানি না, আপনিও অন্ধকারে, আমিও অন্ধকারে, আর মোটামুটি 100 দিনের কাজ সেটাও 20 বড় চলে। ভাঙা রাস্তা বা বেহাল রাস্তার কাজ শেষ করতে হবে, ডেডলাইন দেওয়া ছিল, আর আজকেই সেটা শেষ হয়েছে। কিন্তু বর্ষা শুরু হয়ে গিয়েছে, কলকাতা শহর বাইপাস সহ অধিকাংশ জায়গায় এত বেশি খানাখন্দ যে রীতিমতো বিপদ বাড়ছে। কোনো জায়গায় কোনো বিপদ বাড়ছে না, এগুলো সমস্ত আপনাদের চক্রান্ত। ফিরাদ হাকিম, আপনারা এই সমস্ত খানাখন্দের কথা বলছেন, ওদিকে দুর্গাপুজোর খুঁটি পুজো শুরু হয়ে গেছে, 1,10,000 টাকা করে তারা পাচ্ছেন, 80% বিদ্যুতের ছাড় পাচ্ছেন। সরকারের একটু মানবিক মুখ, একটা সরকার আনন্দ ঘন মুহূর্তে নিয়ে আসছে। আপনার আনন্দে থাকুন, ভালো থাকুন, বেশি করে মাখনের মতো রয়েছে, সবাই তো চেতনার রঙে। রাজ্য কমিটি কবে?
কে রাজ্য কমিটি মানে আপনাদের নতুন কমিটি আপনাদের কবে নতুন হবে? কমিটি, জেলা কমিটি, রাজ্য কমিটি, নির্বাচন তো এগুলো তো সাংবাদিকদের বিষয় না, সাংবাদিকতার সঙ্গে এর কোনো সম্পর্ক নেই। আজ থেকে আপনারা 4 দিনের বৈঠক শুরু করেছেন। 4 দিনের বৈঠক শুরু করেছেন। কিসে? বৈঠকটা নিয়ে বৈঠক থেকে 4 তারিখ পর্যন্ত যে বৈঠক একটু বলে দিন। কবে থেকে? আজ থেকে? মানে আমাদের আমরা যেটা খবর সেটা সম্পর্কে যদি একটু বলবেন। দেখুন ভাই, আপনি আপনার ঠিক বিয়ের পরে 4 দিন বউয়ের সঙ্গে কি কি কথা বলেছেন সেগুলো কি আপনি বলবেন? এটা সম্ভব না। এটা বিধানসভা সব বিষয় নির্বাচন ঢোকা যায়। কিন্তু সামনে তৃণমূল কংগ্রেস তো একাধিক রণকৌশল নিচ্ছে। পাল্টা আপনারা নিজেরাই বলেন আপনারা প্রধান প্রতিপক্ষ দল, সেক্ষেত্রে আমরা BJP প্রতিপক্ষ তো- নয়, আমরা প্রতিপক্ষ নয়, আমরাই পক্ষ, আমরাই পক্ষ। সেখানে তো নিশ্চয়ই আপনাদের কিছু মেকানিজম থাকবে, কিছু আরে ভাই, কৌশল রাজনৈতিক থাকবে, দলের কিছু তো কৌশল বলবে। কি? কিছু তো আরে মেকানিজম কথা কিছু কিছু বুঝে নিতে হয়, সে তো মুখে বলা যায়। হিন্দিতে যাওয়ার আগে দুটো বাংলা, একটা হচ্ছে উপাচার্য নিয়োগ নিয়ে গুরুত্বপূর্ণ আজকে সিদ্ধান্তর কথা জানিয়েছে সুপ্রিম কোর্ট। সেখানে বলছে মুখ্যমন্ত্রী রাজ্যপালের হাতে আর এককভাবে নিয়োগ নয়, প্রাক্তন বিচারপতির নেতৃত্বে সিলেকশন কমিটি তারাই উপাচার্য নিয়োগ করবে। রাজ্যে 15টা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য নিয়োগ নিয়ে মামলা। তারপরে কে জিতল? কোন জিতা কোন হারা? তার মানে রাজ্যের মুখ্যমন্ত্রীর উপাচার্য নিয়োগের ক্ষেত্রে তার যে মতামত, সেটাই তো কার্যত চ্যালেঞ্জ হয়ে গেল। রাজ্যপাল তো একটা সাংবিধানিক সংস্থা, অ্যাডমিনিস্ট্রেটিভ অথরিটি, তার হাত থেকে যদি এই ক্ষমতা চলে যায়, এটা তো একটা বড় ধাক্কা। আমি তো এইটুকুনি বুঝি। দেবজিতের আইনের ব্যাপারে ও বলতে পারবে, আমার জানা নেই। জল যন্ত্রণায় ভুগছে মানুষ, সুবিধা অমর্ত্য সেন কালকে একটা বক্তব্য বলেছেন যে বাঙালি বলে ভাষা হতে পারে গুজরাটি, হতে পারেন তিনি পাঞ্জাবি, হতে পারেন তিনি মারোয়াড়ি, ভিন রাজ্যে থাকলেই তার উপরে তো এই ধরনের উনি ওনার বক্তব্য রাজনৈতিক বক্তব্য। অমর্ত্য সেনের এ ধরনের বক্তব্যের কোনো গ্রহণযোগ্যতা ভারতবর্ষের তো কোথাও নেই, বাংলাতেও কোথাও নেই। জল যন্ত্রণায় ভুগছে মানুষ, হ্যাঁ। আরামবাগ, ঘাটাল দাবি। ওটা জল যন্ত্রণায় ভুগছে মানুষ, আরামবাগ, ঘাটাল প্রভৃতি এলাকা কিছুক্ষণের মধ্যে বিবৃতি আসবে। মানুষ বেরোচ্ছে, প্রতি বছরই হয়। প্রতি বছর যেমন দেবী দুর্গা আসেন ঠিক সময় করে, ঠিক সেরকম প্রতি বছরই বেহালা জলমগ্ন থাকে, ঠিক প্রতি বছরই ঘাটাল এলাকায় বন্যা হয়। আর তারপরে এটা চলে। এখন দেখছেন না উত্তরবঙ্গে পাথর আর ইলিগাল স্যান্ডমাইন করে কি অবস্থা আজকে দাঁড়িয়েছে, নদীর গতিমুখ বদলে গেছে, কয়েক লক্ষ একর জমি আজকে জলগর্ভে চলে গেছে, সম্পূর্ণ অবস্থা খারাপ। তো এরকমই হচ্ছে। দাদা হিন্দিটা পড়ে নিন। এক মিনিট। দাদা হিন্দিটা পড়ে নিন।